সমুদ্র তরঙ্গের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো বা চিত্র সহ বিবৃত করো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তোমার এই বছরের ভূগোল পরীক্ষার জন্য তোমাকে কিন্তু তৈরি করতেই হবে, দেখে নিতেই হবে। প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই তৈরি হয়ে গেছে, খুব ভালো করে রিভিশন দিতে হবে। আর যেহেতু চিত্র সহ, সুতরাং ছবির ওপর কিন্তু অবশ্যই অবশ্যই জোর দিতে হবে। ধরে নিতে পারো এই বছরের পরীক্ষায় এই প্রশ্নটা এসেই গেছে। ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে বলেছি, যে কোনো এক রকমের আসবে, হয় সেটা ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, তা না হলে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু প্রায় এসে গেছে, ধরে নিতে পারো। তো এই রকমই গুরুত্বপূর্ণ আর কোন কোন প্রশ্ন তোমাকে দেখতেই হবে এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে, সেটাই জানিয়ে দেব আজকে ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। আজকের এই ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদের এসপি ম্যাম। তোমাদের প্রত্যেককে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত। উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। প্রথমেই তোমাদের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা তো অলরেডি আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দিয়েছি, এবং স্টার মার্কের যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ স্টারের, সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই প্রশ্নটার গুরুত্ব কতখানি। তাই অবশ্যই প্রশ্নটা তোমাকে দেখতেই হবে। আর তারই পাশাপাশি বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেটা এবার জানিয়ে দেব। প্রবাল প্রাচীরের উৎপত্তি, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ আর গড়ে ওঠার অনুকূল পরিবেশ, এই টোটালটার ওপর দেখে যাবে। এখান থেকে যে কোনো একটা পোর্শন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। হয় গড়ে ওঠার অনুকূল পরিবেশ দিতে পারে, না হলে শ্রেণী বিভাগ দিতে পারে, না হলে উৎপত্তি বৈশিষ্ট্য দিতে পারে। তাই তোমরা এই পোর্শনটা কিন্তু খুব ভালো করে দেখে নেবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, তাই অবশ্যই দেখে রেখো। আর তারই সঙ্গে সঙ্গে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কার্স্ট ভূমিরূপ, গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। গত বছরের পরীক্ষায় কার্স্ট ভূমিরূপে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়ে গেছে, তাই সেটা আসার সম্ভাবনা একেবারেই নেই। এখন তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্স্ট ভূমিরূপ, গড়ে ওঠার অনুকূল পরিবেশ, তাই এটা দেখে রাখবে। তারই পাশাপাশি দেখে রাখবে প্রশ্রবণের শ্রেণী বিভাগ। এই যে প্রশ্নগুলোর কথা এখন তোমাদের বলছি, এই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অবশ্যই ছবি, তার ওপর তোমাকে জোর দিতেই হবে। কারণ বড় প্রশ্ন মানেই সেখানে ছবি এবং লেখা দুটোর ওপরেই পুরো নম্বরটা ধার্য থাকে। তাই তুমি যদি ছবিটাকে জোর না দাও, তাহলে শুধু লেখার ওপর হলে কিন্তু পুরো নম্বরটা পাবে না। তাই ছবির ওপরেও কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। এইবার লাস্ট প্রশ্ন, এটা কিনা তোমাদের এই বহির্জাত প্রক্রিয়া থেকে বলবো, সেটা হচ্ছে ভৌম জলের নিয়ন্ত্রক। হ্যাঁ, ভৌম জলের নিয়ন্ত্রক সমূহ এবং তার উৎসগুলির পরিচয় দাও। ব্যাস, এই 5টা প্রশ্ন শুধুমাত্র এই অধ্যায় থেকে তোমরা দেখে নাও, তাহলেই কিন্তু কমন পাবে। এইবার বড় প্রশ্ন, এই যে তোমাদেরকে বলেছি বড় প্রশ্ন মানে কত নম্বরের প্রশ্ন। তোমরা জানো তোমাদের 7 মার্কের প্রশ্ন 5টা লিখতে হয়। এই 7 নম্বরের প্রশ্ন যে 5টা লিখবে, সেখানে কিন্তু সম্পূর্ণ 7 নম্বর করে থাকে না। হতে পারে 6+1 থাকতে পারে, হতে পারে 5+2 হতে পারে, আবার হতে পারে 3+2+2, এটাও হতে পারে। তো যেইভাবেই নম্বর ডিভিশনটা থাকুক না কেন, মোট নম্বরটা হবে প্রত্যেক কোশ্চেনের জন্য, মানে প্রত্যেক দাগ নম্বরের জন্য 7 নম্বর। তো এখন আমি তোমাদেরকে যে প্রশ্নগুলোর কথা বলছি, তাদের অধিকাংশগুলোই 4 এবং 5 নম্বরের জন্য, তবে কোনোটা আবার 6ও আসতে পারে। তবে 6 মার্কের প্রশ্ন সাধারণত থাকে না, 4-5 হিসেবেই থাকে, তারপরে 3-2 এরকম পাঠ আকারে এসে থাকে। তো 4 এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলোর কথাই তোমাদের বলছি না কেন, সেই প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ছবির ওপর তোমাকে জোর দিতে হবে। এখন জেনে নাও পরের অধ্যায় অর্থাৎ ক্ষয়চক্র অধ্যায় থেকে কোন প্রশ্নটা তোমরা করবে। ক্ষয়চক্র অধ্যায় থেকে একেবারে হাতে গোনা প্রশ্ন তোমাদের বলছি, সেই প্রশ্নগুলো জেনে নাও। পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? পুনর্যৌবন লাভের শ্রেণী বিভাগ করো, আর নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটার কথা এখন বললাম, মানে নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটার উপরে কিন্তু বেশি করে জোর দেবে। আর তারই সঙ্গে সঙ্গে আর মাত্র একটা প্রশ্নের কথা বলবো এই পোর্শন থেকে, সেটা হচ্ছে ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া এবং পর্যায়ের সম্মিলিত ফল, উক্তিটি ব্যাখ্যা করো। ব্যাস, ক্ষয়চক্র থেকে মাত্র এই দুটো প্রশ্ন ভালো করে দেখে রাখবে। এখান থেকে আর কোনো প্রশ্ন সেই অর্থে তোমাদের দেখার প্রয়োজন নেই। চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ জলনির্গম প্রণালী। তবে জলনির্গম প্রণালীর প্রশ্নগুলো জানানোর আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, আর জেনে নাও পরবর্তীতে কি কি আসছে। আর এই যে তোমাদের ভূগোলের পরীক্ষা
আসবে তার জন্যই পরপর বেশ কিছু ভিডিও কিন্তু আসতে থাকবে। তোমাদের এসএকিউ সাজেশন, এমসিকিউ সাজেশন, আরও গুরুত্বপূর্ণ নানান কিছু কিন্তু আসবে, তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো। এখন জেনে নাও জল নির্গম প্রণালীর প্রশ্ন। ভিডিও শুরুতেই আমি তোমাদের বলেছিলাম একদম মুষ্টিমেয় কিছু প্রশ্নের কথা বলবো, সুতরাং এখানেও 2-3টে প্রশ্নের কথা বলছি, একটু দেখে নাও, জেনে নাও কোন প্রশ্নগুলো করতে হবে। জল নির্গম প্রণালী থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীর বিবরণ দাও। এই প্রশ্নটা অবশ্যই দেখবে। আর তার সঙ্গে সঙ্গে দেখবে বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর দ্বারা ভূগাঠনিক সম্পর্ক বিশ্লেষণ করো, এটা দেখছো। তারই সঙ্গে দেখবে আভ্যন্তরীণ গঠন দ্বারা বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী কিভাবে নিয়ন্ত্রিত হয়। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন এখান থেকে দেখতে হবে। আর পরবর্তী অধ্যায় রয়েছে তোমাদের মৃত্তিকা। মৃত্তিকা থেকেও হাতে গোনা 2-3টে প্রশ্নের কথা বলছি, দেখে নাও। প্রথম যে প্রশ্নটা অবশ্যই দেখবে সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক। অনেক নিয়ন্ত্রক রয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ নিয়ন্ত্রক রয়েছে, তবে তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আদিশিলা আর জলবায়ু। এই দুটো একটু বেশি ভালো করে জোর দিয়ে দেখবে। তাহলে প্রশ্নটা কি হচ্ছে, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা এবং জলবায়ুর প্রভাব বর্ণনা করো। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চিত্রসহ মৃত্তিকা পরিলেখের বৈশিষ্ট্য বর্ণনা করো। তারই সঙ্গে সঙ্গে দেখবে মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়াগুলি আলোচনা করো। ব্যাস, মৃত্তিকা পোর্শন থেকে মাত্র এই কয়েকটা প্রশ্নই তোমরা দেখে নাও। চলে যাব পরের অধ্যায়, অর্থাৎ বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল অধ্যায় থেকেও তোমাদেরকে মাত্র 3টে প্রশ্নের কথা বলছি, দেখে নাও। অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্রের পরিচয় দাও। এই প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটাও তোমরা ধরে রাখতে পারো, হয়তো এসে গেছে, তাই এই প্রশ্নটার ওপরে ততটাই গুরুত্ব দিয়ে দেখে নেবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে বায়ু প্রবাহের ত্রিকোষ মডেল, এটা সম্পর্কে একটু দেখে যাবে। আর একটা প্রশ্নই বলবো এখান থেকে, সেটা হচ্ছে জাঙ্গল বা মরু উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সাথে তার অভিযোজনগত সম্পর্ক আলোচনা করো। জাঙ্গল বা মরু উদ্ভিদের শ্রেণীবিভাগ, এটা অবশ্যই ভালো করে দেখে নাও। এই হয়ে গেল বায়ুমণ্ডলের পোর্শন থেকে। তো তোমাদের প্রথমেই যেটা বলছিলাম যে 7 নম্বরের প্রশ্ন 5টা করতে হবে, তোমরা জানো। তার মধ্যে প্রাকৃতিক পোর্শন থেকে 2টো প্রশ্ন করতে হবে। দেওয়া থাকবে 4টে প্রশ্ন, 4টের মধ্যে যে কোনো 2টো, মানে এটা অথবা এটা, আবার বি দাগে এটা অথবা এটা, এ আর বি 4টে প্রশ্ন পেলে সেখান থেকে 2টো করতে হবে। আর তারপর সি ডি ই এই যে 3টে প্রশ্ন তোমাদেরকে করতে হবে, সেখানেও দেওয়া থাকবে 4টে প্রশ্ন, 4টের মধ্যে তোমাকে 3টে করতে হবে। এবার সেই প্রশ্নের জন্য তোমরা কোনগুলো দেখবে সেটাই বলবো। প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে তোমাদের কৃষি অধ্যায়। কৃষি অধ্যায় থেকে অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা অনুকূল পরিবেশ। আর অনুকূল পরিবেশের জন্য যে কৃষিজ ফসলগুলোর কথা বলছি সেটা হচ্ছে চা, কফি, ইক্ষু আর গম। এই 4টে উৎপাদনের অনুকূল পরিবেশটা দেখে যাবে। কফিটার উপরে বেশি করে জোর দেবে। বাকিগুলো যে অনুকূল পরিবেশ সেগুলো দেখবে পয়েন্টগুলো সব একই রয়েছে, শুধু মাত্রাগুলো আলাদা। উষ্ণতা এটার একরকম, ওটার একরকম, সেটার একরকম। বৃষ্টিপাত প্রত্যেকটার আলাদা, মৃত্তিকার ধরন আলাদা, কিন্তু পয়েন্টগুলো সবার একই। তাই মনে রাখাটা সহজ। তোমরা চার্ট আকারে নিশ্চয়ই তৈরি করে নিয়েছো, সেইভাবেই দেখে নেবে। কফিটার উপরে বেশি করে জোর দেবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। 4টের মধ্যে যে কোনো একটা ধরে নাও, এসে গেছে। চলে যাবো পরের প্রশ্নে। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ ব্যাখ্যা করো। ব্যাস, এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে দেখবে শ্রীলঙ্কায় নারকেল উৎপাদন বিখ্যাত কেন। পরের প্রশ্ন, নিবিড় কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন। আর তারই সঙ্গে সঙ্গে দেখবে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন। ব্যাস, কৃষি থেকে মাত্র 5টা প্রশ্নের কথা বললাম। কৃষি একটা বড় অধ্যায়, সেখান থেকে অনেক প্রশ্ন হওয়া সম্ভব। তো তোমাদের টেস্টের পরে একেবারে ঝাড়াই বাছাই করে নিয়ে এই প্রশ্নগুলোর কথা বলছি, তাই এইগুলো থেকে তুমি নতুন করে কাটছাট করতে একেবারেই যাবে না। চলে যাব পরের অধ্যায়, অর্থাৎ শিল্প। তবে সেই প্রশ্নে যাওয়ার আগে বলি, এই যে প্রশ্নগুলো তোমাদেরকে এখন বলছি, এই প্রশ্নগুলোর মধ্যে অধিকাংশই কিন্তু চ্যানেলে আগেই করে দেওয়া আছে। তোমার যদি তৈরি করতে অসুবিধে মনে হয়, তাহলে তোমার যদি মনে হয় যে ওই ভিডিওটা দেখলে তোমার উপকার হবে, তাহলে অবশ্যই চ্যানেল চেক করে নিয়ে, প্লেলিস্ট চেক করে নিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। অনেক প্রশ্নের উত্তর কিন্তু আগেই করে দেওয়া রয়েছে। এইবার বলবো তোমাদের শিল্প থেকে মাত্র 4টে প্রশ্নের কথা। সেই প্রশ্নগুলো কি জেনে নাও। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো, এটা অবশ্যই দেখছো। তারই পাশাপাশি দেখছো কানাডায় কাগজ শিল্পের উন্নতি লাভের কারণ। ভেরি 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 ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো। কানাডায় কাগজ শিল্পের উন্নতি লাভের কারণ, এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম গুরুত্বপূর্ণ হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির
কারণ। আমার মতে এই দুটো প্রশ্নের মধ্যে একটা হয়তো এসে যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এই চারটে প্রশ্নের মধ্যে অতি গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের কথা বললাম, যেগুলো তো তোমাকে দেখতেই হচ্ছে, বাকি দুটোও কিন্তু দেখে রাখবে। চলে যাব পরবর্তী অধ্যায়, অর্থাৎ জনসংখ্যা ও জনবসতি অধ্যায়। প্রত্যেকটা অধ্যায় থেকে দেখতেই পাচ্ছ মিনিমাম প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, একেবারে হাতে গোনা প্রশ্ন, মুষ্টিমেয় কিছু প্রশ্ন, তাই প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে। যদি তৈরি হয়ে না থাকে এখনো পর্যন্ত, নতুন করে তৈরি করতে গেলে একটু সমস্যা হতে পারে। যদি তোমার তৈরি হয়ে থাকে অবশ্যই এগুলোর ওপরে ভালো করে দেখে নাও। আর তারপরে যেটা এখন বলছি, জনসংখ্যা ও জনবসতি, এখান থেকে কিছু প্রশ্নের কথা বলছি, যেমন অবশ্যই 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 দেখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীব্যাপী বিভিন্ন অঞ্চলের অসম জনবন্টনের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণ বর্ণনা করো। এটা একটা তোমাকে দেখতেই হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখতে পারো। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে কর্মধারার ভিত্তিতে গ্রামীণ অথবা পৌর বসতি শ্রেণী বিভাগ। দুটো বলেছি, গ্রামীণ বসতি পৌর বসতি, দুটো একসাথে আসে না, যে কোনো একটা আসে, তোমাকে দুটোই দেখে রাখতে হবে কারণ দুটোই গুরুত্বপূর্ণ। তারই পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গোষ্ঠীবদ্ধ অথবা বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ বর্ণনা করো। এখানেও দুটো প্রশ্ন বলেছি, যে কোনো একটা দেখে রাখবে। আর মাত্র একটা প্রশ্নের কথা বলছি, সেটা হচ্ছে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম যে তিনটে প্রশ্নের কথা বলেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তাই ওগুলোর উপরে বেশি বেশি জোর দেবে। চলে যাব নেক্সট অধ্যায়, সেটা হচ্ছে তোমাদের আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। তবে এই জায়গার প্রশ্নগুলোতে যাওয়ার আগে বলি, আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে, তোমার যদি উপকারে আসে, তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পার্থক্য প্রত্যেকটা অধ্যায়ের উপর বেশ করে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। তোমাদের বিভিন্ন প্রকারের যে সাজেশন, মানে একেবারে অধ্যায় ভিত্তিক, অধ্যায় ধরে ধরে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবেও কিন্তু তোমাদের করে দেওয়া রয়েছে। তোমরা যদি এখনো সেগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নাও, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও। আর এখন আজকে তোমাদেরকে যেটুকুনি একদম শেষের অংশে চলে এসেছি উপস্থাপনার, যেটুকুনি বাকি রয়েছে সেটা জানানোর আগে বলি, প্রত্যেকের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে খুব ভালো হোক, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। আমার এবং চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন থাকলো। আগামীতে তোমাদের জন্য আসতে চলেছে এসএকিউ সাজেশন, এমসিকিউ সাজেশন, সেগুলো পাওয়ার জন্য চ্যানেলে নিয়মিত চোখ রাখো এবং তোমার রেজাল্ট যাতে ভালো হয় তার জন্য অনেক শুভেচ্ছা থাকলো। এই শেষ সময়েরটাকে কাজে লাগিয়ে নাও, তোমার প্রস্তুতিটাকে একেবারে চরম শিখরে পৌঁছে দাও, যাতে সাফল্যের চাবিকাঠিটা তোমার নিজের হাতেই থাকে। চলো জেনে নাও বাকি প্রশ্ন। এরপরে তোমাদের যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এখান থেকে মাত্র দুটো প্রশ্নের কথা বলবো, সেটা হচ্ছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ আলোচনা করো। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তর ক্রম আলোচনা করো। তবে দুটোর মধ্যে প্রথম প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার যুক্ত প্রশ্ন, তাই অবশ্যই গুরুত্ব দিয়ে তৈরি করবে। প্রত্যেকে ভালো থাকো, আজকের মতো এখানেই শেষ করলাম।